গ্রীষ্মে যেটা নদীর মতো কেটে দুপাশে বাড়ি করে নদীটাকে পরিষ্কার রাখা, এটা কেন করতো? এখন আমাদের ভাববাদী দর্শন এটা নিয়ে আমার সুরঞ্জনদার সঙ্গে অজ্ঞতা থেকে আসে। না, এই যে আমি এটা বলি বস্তু থেকে চেতনা আসে, এটা তো একদম বস্তুবাদ সত্যি। এবং আমাদের ব্রেনের যে কগনিশন হয়, থিংকিং হয়, মানে চোখ দিয়ে বা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা চেতন জগৎকে ধরে রেখেছি, সেখান থেকে জিনিস আমাদের ব্রেনে যাচ্ছে এবং সেইটা অনুযায়ী আমাদের পারসেপশন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যখন কোনো নতুন কিছু বের করছি, মানে যেটা 100% নতুন, সেটা কিন্তু শুধু ভাবনা থেকেও আসতে পারে। মানে বস্তু জগতে যেটা এখনো ক্রিয়েট হয়নি, মানে পিএইচডি লেভেলের কোনো থিসিস বা একটা নতুন শব্দ বা একটা নতুন ডিজাইন করছি। তবে বস্তুবাদের ব্যাপারটা হচ্ছে সেখানেও মানে তার মানে ধরুন আমি একদম নতুন কিছু একটা আবিষ্কার করলাম, সেটারও একটা আগের স্তর থাকে। মানে ওই মানে ধরুন আমি একটা নতুন যন্ত্রই বানালাম, যন্ত্র নিয়ে আগের যে যন্ত্রের জিনিসগুলো আমি স্টাডি করেছি সেইটার বস্তুর চেতনা মাথায় আছে, মানে কিছুটা বস্তুবাদ থেকেই আসছে। কিন্তু যখন একদম নতুন কিছু ক্রিয়েট হয়, মানে ক্রিয়েটিভিটি যেটাকে বলে, সেইটা কিন্তু ভাবনা থেকেও আসতে পারে। কারণ সেটা কল্পবিজ্ঞান, বস্তু জগতে এখনো আসেনি। না, সেটা আমি মাইন্ড থেকে তৈরি করে আনলাম। না, ভাব সেটাই হচ্ছে ইনভেনশন। কল্পবিজ্ঞান তো আমাদের চেতনাকে ডেভেলপ করে, ডে টু ডে অ্যাক্টিভিটি হয় কি তাই তো? কল্পবিজ্ঞান যেটা কল্পবিজ্ঞান যেটা হ্যাঁ বস্তু থেকে আসে। কল্পবিজ্ঞান যে কোনো নতুন আমাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটি গুলো, তার মধ্যে বলতে গেলে 90-95% হচ্ছে বস্তুবাদ থেকেই আসছে। অবশ্যই ঘর দেখছি, দিদিমা কাকিমারা রান্না শিখেছে, আগে কারোর একটা রান্না দেখে বা রেসিপি দেখে সেটা দিয়ে বানাচ্ছে। অফিসে যাচ্ছে, আমরা আগে জানি বাসটা এখানে 1 মিনিট। কিন্তু ওই যখন আমি বলি একদম নতুন যখন কিছু ক্রিয়েট হয়, সেটা কিন্তু সেটারও আগের বস্তুগুলো স্টাডি করা থাকে। ধরুন আমি একটা প্লেনের ডিজাইন করলাম, হয়তো আমি আগে পাখিটা কি দেখেছি সেগুলো মাথায় আছে, বস্তু সেই চেতনাটা মাথায় আছে, বস্তুর চেতনাটা। কিন্তু ইনভেনশন যেগুলো, সেগুলো হচ্ছে নতুন সেটা তো পরীক্ষা, ডিসকভারি আর ইনভেনশন মানে পার্থক্য আছে। দুটোতেই ডক্টরেট পাওয়া যায়, কিন্তু ডিসকভারি হচ্ছে যে ডিসকভারি মানে যেটা ছিল সেটাকে আমি আনকভার করলাম, আর ইনভেনশন মানে হচ্ছে একদম নতুন ব্রেন থেকে ক্রিয়েট করে ফেলা। তো ওই জিনিসটা যখন হয় তখন ভাবনা থেকেও কিছু ক্রিয়েট হয়। কিন্তু বস্তুবাদী দর্শনটা খুব জরুরি, এই কারণে যে বললাম 95 কি বলছি 99% মানে সকাল থেকে ঘুম থেকে উঠে যেগুলো আমরা করি সবকিছু আগে আমরা বস্তুটাকে দেখেছি, সেটার অনুযায়ী ব্রেন রিঅ্যাক্ট করে যায়। বস্তু মানে চেতনা। আমরা এইটা এই আচ্ছা বস্তুবাদী আপনি বলছেন যে ভাবনাটা আপনি ভাববেন সেটা তো তথ্যের উপরই, আপনি তথ্য, কিন্তু ওই ক্রিয়েটিভিটির পার্টটা তো নতুন। ক্রিয়েটিভিটি পার্টটা ওটা আগে বস্তু জগতে ছিল না। আমরা মেইন পয়েন্টে চলে আসি। মানে তার ওই আমি তো বললাম একটা প্লেন ডিজাইন করছি, ধরুন আমি এরোডাইনামিক্সে বলতে দাও কিছুটা। না সম্পূর্ণ সমাধানের ব্যাপার বলবো না, সেটা সমাধানে কি করে যাবে সেটা তো শোনা হচ্ছে এখন, তাই না? সলিউশনটা কি করে হবে? বলতে কি আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। আমি যেটা বললাম সলিউশন কি হয়, আপনার কি মত? আমি আমার একটা প্রথম ব্যাপার হচ্ছে যে আমি বললাম যে আমার ইচ্ছা হচ্ছে first person to last person of Indian society will have a better life. আমাদের যে সংসদীয় যে আন্দোলনটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন, তার মধ্যে সবচেয়ে বেশি করে রাজনৈতিক আন্দোলনের মধ্যে আছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, যারা আন্ডার ডেভেলপড সেই শ্রেণীটাকে। কিন্তু আন্ডার ডেভেলপড শ্রেণীকেও যদি আমি অর্থনৈতিকভাবে একটু ডেভেলপড হওয়ার পরে সে কিন্তু মানে পেটি বর্জ্য হোক বা আমরা স্বৈরতন্ত্র যদি বলি, তারই প্রতিনিধিত্ব করবে। এটা তো একটা বিরাট পার্ট যেটা রয়ে গেছে আমাদের এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে রাজনৈতিক অর্থনীতি, যেটা পলিটিক্যাল ইকোনমি, যেটা মানে ইকোনমিক্যাল সেটা পদ্ধতি সিস্টেম, তো সেটা যেমন রয়ে গেছে, তার কাছে সঙ্গে রয়েছে কালচারাল ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে। মানে রাজনৈতিক চেতনাটা তখনই সমৃদ্ধ হবে মানুষের মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত তাকে কালচারাল ডেভেলপমেন্ট ঘটানো যাবে। সেটার বহুগুলো পদ্ধতি আছে,
বহু পদ্ধতি আছে। আচ্ছা, আপনি বলছেন যে কালচারাল ডেভেলপমেন্ট ফার্স্ট একটা অপশন, যে এর মাধ্যমে আমরা সমাধান আনতে পারি। না, অনেকটা মানে এই যে সমাজ পরিবর্তনের যে নেতৃত্বদায়ী শক্তি যারা, ইকোনমিক্যালি সমাজটাকে যারা ক্ষমতায় গিয়ে, আমাকে তো ক্ষমতা একটা কেন্দ্র, কালচারের একটা বড় অংশ তো মূলত বিনোদনমূলক, আর বাকিটা হচ্ছে কি চিন্তার। এই জায়গাটা বিনোদনমূলকটা তো বিনোদনই, না বিনোদন দুটো হবে না। শোন, আমি দুটো জায়গায় আছে, দুটো জায়গা আছে। একটাতে আমি একটা জায়গায় পড়েছিলাম, ওই মাসুদ্দিনের লেখা কিনা বলতে পারছি না, যে মুহূর্তে আমি সমাজ পরিবর্তনের নামছি সেই মুহূর্তে পিপুলস থিয়েটার অর্থাৎ কালচারটা যে কোনো ধরনের মানে মানুষের তার চেতনা, তার মননশীলতা ডেভেলপমেন্ট করার জন্য এগোতে হবে। আমি একটা উদাহরণ দিই, জাগ্রত করতে হবে, সে বস্তু থেকে আসবে। বাদল সরকার, যিনি বহুরূপীর অন্যতম নাট্যকার ছিলেন, সৌম্য মিত্র। বলছি যে কোনো একটা উদাহরণ নেবেন। আচ্ছা, ওই উদাহরণটাকে একটু বিস্তারিত যদি একটু গভীরে প্রবেশ করা যায়। হ্যাঁ, সে গভীরে প্রবেশ করবে। ওই একটাই উদাহরণ জাম্প করব, ওই একটাই উদাহরণ নেব। হ্যাঁ, আমি বলছি ওখান থেকেই দেখবো যে এটা মানে পৃথিবীতে মানুষের মানে চেতনাকে জাগ্রত করার জন্য নাটক হচ্ছে তিলে তিলে তিলোত্তমা। আমরা যত দেখেছি মানে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে, যেটাকে আপনি যে ফর্মে আসুন। বাদল সরকার যখন আমাদের এখানে যখন নবনাট্য আন্দোলন শুরু হয়, সৌম্য মিত্র থেকে আরম্ভ করে বাকিরা যখন বেরিয়ে যান গণনাট্য সংঘ থেকে, উৎপল দত্ত, তখন বাদল সরকার বহুরূপের অন্যতম নাট্যকার ছিলেন। উনি 1974 সালে বহুরূপী ছাড়লেন, ছেড়ে বলেন যে এই যে নাটকগুলো আমি করছি, যে কথাগুলো দিয়ে আমি মানুষকে তার রাজনৈতিক চেতনা, তার সামাজিক চেতনা, পার্টি ক্লাসে ডাইরেক্ট আলোচনা হলে আরো বেশি সমৃদ্ধ। না, নাটক দেখলে তো বিনোদন দেখলাম, না বিনোদন নয়, আমরা নাটক দেখি বা তার যদি আমরা 10 জনকে বসে ডাইরেক্ট হবে না, যেমন আজকে আমরা করলাম, এরকম 3টে সেশনে যা হবে 10টা নাটক দেখলেও তাই হবে না। না, এটা প্র্যাকটিক্যালি বলছি না, আমি তো নাটক জিনিসটা খারাপ করছি না। একটা নাটক দেখতাম, একটা নাটক মানে পাড়ায় নাটক করতাম, বা নাটকটা কালচারালি খুব ভালো, কারণ এটা পুরো লম্বা 1 ঘন্টার লাইভ অ্যাক্টিং হয়, এটা আমি বলে নিচ্ছি। কিন্তু সমাজ বদলানোর যদি ব্যাপার হয়, মানে নাটক দিয়েও সচেতনতা করতে হবে, ওটা একটা কাজ, বা যারা করছে করুক। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি একটা ডাইরেক্ট পার্টি ক্লাসে 3 জন মিলে 10 জন মিলে বসে বই টই করে একটা 3টে সেশন নেই, 3টে বসা করলাম কিছু মোটামুটি সচেতন যারা, তাদেরকে নিয়ে, তাহলে যতটা বিপুল 10 জনই তাহলে কর্মী হয়ে যাবে এবং কাজ করবে। আর নাটক দেখতে কিছুটা বিনোদন হলো, তার মাঝখান দিয়ে একটা মেসেজও ঢুকলো, এইটার জন্য বড় চেঞ্জ কিছুটা বিনোদন নয়, কেবলমাত্র বিনোদন, তার মধ্যে একটা মেসেজ দিলাম। সেই পাঠটা তো 34 বছর হয়েছে, হ্যাঁ এগুলো হয়েছে, তাই না? এই কাজটা তো হয়েছে, এখনো হচ্ছে। এই যে প্রবলেম 5 কোটি মানুষের এখন মানে খুব খারাপ অবস্থা, ভালো জীবন পাচ্ছে না, তাহলে কি আমরা কি নাটক সংস্কৃতি সবসময় একটা মুভমেন্টের সামনে থাকে আর পিছনে থাকে। সামনে থেকে অনেক সময় সংস্কৃতি পথ দেখায়, মানে আমরা যখন ইস্পাতটা পড়ছি, মানে তুমি যখন যুবক তখন তুমি বিপ্লবের গান, হুয়াংহাই, আর যদি ইস্পাত আর ম্যাক্সিম গোর্কির মা, এই 3টে বই প্রথমে পড়লে ম্যাক্সিম গোর্কির মার মধ্যে আছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা, কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা, লিফলেট গুলো কারখানায় দিয়ে বেড়াচ্ছে। সে ম্যাক্সিম গোর্কির মা তার উপর তাই হলো। তো বিনোদন বলতে কি, আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষের একটি সাংস্কৃতিক খোদা আছে। একমাত্র বিনোদন আমি সেইগুলোকে বলবো যেখানে কোনো অর্থনৈতিক লাভ নেই, সেটা শুধু বিনোদন নয়।
সেটার থেকেও মানুষের শিক্ষা। এইগুলো আমি জানি, আমি যেটা বলছি যে মানে এই যে মানে নাটক, আমি নিজেও ব্যক্তিগত জীবনে একটা বই পড়ে খুব উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে করতে এসেছিলাম, মানে ছোটবেলায় পড়ছিলাম এটা, তো সেইভাবে এসেছি। এবং এটা আমি স্বীকার করি যে মানে একটা ভাবনার স্পার্ক মাইন্ডে একটা মানুষকে পুরো বদলে বা উদ্বুদ্ধ করতে পারে। সেটা একটা নাটক দেখেও খুব প্রভাবিত হতে পারে, বা বইয়ের ক্ষেত্রে একটা বই পড়ে খুব ইন্সপায়ার্ড হলো, বা কোনো মানুষের সাথে মিশে হলো। কিন্তু এইটাতে তো তার করার ইচ্ছেটা জাগলো, বা কিছুটা সে তাত্ত্বিক দিশাও পেলো। কিন্তু এই যে বদলানোটা ফাইনালি কি করে হবে, যে সেইটা হচ্ছে প্রশ্ন। মানে নাটকটা দিয়ে আমি তাকে ভাবালাম, সে এগ্রি করলো যে হ্যাঁ বিপ্লব করতে হবে বা কিছু একটা করতে হবে বা গ্রামে যেতে হবে, যাই হোক কিছু একটা অ্যাড করলাম। বা একটা বই পড়ে সে আরো সুন্দরভাবে সে দিক নির্দেশ পেলো যে এইটা পড়ে এইভাবে হবে। কিন্তু ফাইনালি যে সোশ্যাল চেঞ্জটা, সেইটা কি পথে হবে? সশস্ত্র হবে না ভোটে হবে? ভোটে না হলে আমরা গ্রামে গিয়ে একটা মডেল বানাই। আমি 3-4টে মানে আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি, মানে আমি এমনিতে ভোট 2বার দিয়েছি, একবার নোটায় আর একবার সিপিএম বামপন্থী বলে। দ্বিতীয়ত আমি সশস্ত্র সংগ্রামটা মানে আমি ছাত্র রাজনীতি করতাম, আমি গ্রামে গিয়ে যুদ্ধ করিনি, কিন্তু মাওবাদীদেরকে সমর্থন করেছি দীর্ঘদিন, ঠিক আছে। সশস্ত্র প্রোগ্রামটা হলো ভোটে, আর ভোটও দিয়েছি, এই যে সিপিএম কে ভোট দিয়েছি। আর 3 নম্বর হচ্ছে গিয়ে যে গণ আন্দোলন যেগুলো হয়, মানে মিটিং মিছিল, যেমন এখন আরজি করে 14 নভেম্বর ছিল, তো সেটা তো আমি 14 নভেম্বর রাত্রে আমিও বেরিয়েছিলাম যাদবপুরে আমার এলাকায়। বা যে কোনো মিটিং মিছিল যে হয়, গণ আন্দোলনের যে পার্টটা, গণ আন্দোলন করে সরকারকে প্রেসার করা, চেঞ্জ করা, সেটাও করছি। আর 4 নম্বরটা এখন যেটা, যে কারণে আমি আজকে গ্রামে আসছি, যে একটা গ্রামে একটা বিকল্প মডেল বানিয়ে সেই মডেলটাকে প্রেজেন্ট করে শাসক গোষ্ঠীকে ভাবারও যে দেখুন এইটা করলে ঠিক হবে। এটা একটা চতুর্থ পথ আমি এখন বের করেছি। সেটা করার জন্যই আমি মেইনলি গ্রামগুলোতে মানে যাওয়ার চেষ্টা করছি, বা এমনি আপনাদের কাছে এসেছি সেটা না, কিন্তু এরকম 4টে পথ আছে, যে ভোটের পথ, সশস্ত্র সংগ্রামের পথ, গণ আন্দোলনের পথ, আর হচ্ছে গিয়ে একটা চতুর্থ পথটা আমি একটা এক্সপেরিমেন্টালি বানিয়েছি, যে একটা এলাকায় যদি কিছু কাজ গড়ে তোলা যায়, সেই কাজটা যদি যে যে আদর্শে বিশ্বাসী করে, আমি কি কেউ ন্যাশনালিজমও বিশ্বাসী হতে পারে, কেউ প্যাট্রিয়টিজমও বিশ্বাসী হতে পারে, বিজেপির লোকও হতে পারে, সে তার এলাকায় মানে ওই ধারণাটাকে কেন্দ্র করে, বা আমরা বামপন্থীরা একটা গ্রামে গিয়ে ওই কোঅপারেটিভ, একটা ঠিকঠাক কোঅপারেটিভ যেটা লেফট প্রিন্সিপালটাকে বাস্তব রূপায়ণ ঘটাবে, সেই প্রিন্সিপালে একটা কোঅপারেটিভ একটা গ্রামে গিয়ে বানানো। এইবার আমি বানানোর পর সেটা এক্সপার্টদের দেখালাম, দেখুন এটা সাম্যবাদের যে মূল কথা, সব মানুষ ইকুয়াল, লাঙ্গল যার জমিদার, এই সেই প্রিন্সিপালটাই দেখুন প্র্যাকটিস হচ্ছে এবং মানুষ ভালো আছে, সেটা মেইন কথা। মানে সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে অনেক প্রবলেম হয়ে গেছিল, যে মানুষ ভালো নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল, মানুষের সিস্টেমের উপর প্রভাব হচ্ছে, কিন্তু মানুষও ভালো আছে, রেজাল্টটাও ভালো। আর বামপন্থী লাইনটা দেখুন এখানে ঠিকভাবে প্র্যাকটিস হচ্ছে। এইবার আমি গিয়ে সেটা একটা মমতা ব্যানার্জিকেও চিঠি লিখতে পারি, উনি শাসক আছেন, যে আমরা এই কোঅপারেটিভ, আপনারা অন্য গ্রামে চলুন, বা অন্য সহ বামপন্থী কমরেডদের বলতে পারি যে আমরা এই মডেলটা অজস্র গ্রামে প্র্যাকটিস করবো, একটা কোঅপারেটিভ আন্দোলন হল বাংলা জুড়ে, সেটা বলতে পারি। এটা আমার চতুর্থ পথ না, এটা গান্ধী, আপনি যে এটা গান্ধীর রচনাবলীটা আপনি হয়তো পড়তে পারো। এই যে কোঅপারেটিভ সিস্টেম, আমরা এইভাবে একটা গ্রামকে একটা মডেল গ্রাম গড়ে তুলবো বলে 1975 সালে আমরা একটা পাড়া ধরলাম, যারা আছে পাড়ৈশ্বর শ্রেণী, বাগদি যাদেরকে বলা হয়। তো সেখানে প্রথমত হচ্ছে যে একটা কৃষক সমিতি করা হলো, আরো কয়েকটা গ্রাম মিলে। তখন বামফ্রন্ট ক্ষমতায় আসেনি, সেখানে একটি কোঅপারেটিভ করা হলো। কোঅপারেটিভ মানে কোঅপারেটিভ, সেখানে কাজ করবে বা টাকা পয়সা রাখা, তাদের সেখান থেকে টাকা দেওয়া, তারা চাষ করা, কোঅপারেটিভ করা হলো। সবে শুরু, মানে এই কোঅপারেটিভ করা হলো। পরবর্তী স্তরে এসে হলো কি, 78 সালে 77 সালে প্রচুর ট্রেন, যখন আমাদের পুরনো যে পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে নতুন পঞ্চায়েতে যখনই হলো, সেই পঞ্চায়েতে তারা ভোটে দাঁড়ালো, অধিকাংশই হেরে গেল। এটা কিন্তু প্রায় 10টা থেকে 12টা গ্রামে আমরা এই ব্যবস্থা করেছিলাম। এবং পরবর্তীকালে দেখলাম যতগুলো কোঅপারেটিভ করা হয়েছিল, প্রত্যেকটা কোঅপারেটিভে একজন মানুষ বা দুইজন মানুষ সরে যাওয়ার পরে সেটা যেমন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে,
তেমনি সেটাকে সেটা 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 শেষ হয়ে গেছে। সে কি জল খাওয়া ঠিক যাবে এই পদ্ধতিতে এরকম করুন করে আমরা বলছেন? সেখানে সেইটা বুঝিয়েছি, মানে সেই সেই ইসে কবি সৃজনসেনের নাম শোনা আছে? কবি সৃজনসেনের পূর্ণেন্দু বোস থেকে আরম্ভ করে বহু লোক ডাক্তার আন্দোলনের, জুনিয়র ডাক্তার আন্দোলনের আগে বহু ডাক্তারও তারা এসছে, আমরা করার চেষ্টা করেছিলাম সেই এটা, কিন্তু আমরা কেন জানি না সেই কোঅপারেটিভটাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, সেটা ভেঙে গেল। সেইখানে যে নাইট স্কুলটা করা হলো সে স্কুলটা ভেঙে গেল। আমরা এটা নিয়ে ৭৮ সালে বন্যার সময় তাদের পক্ষ থেকে আমরা বিডিও অফিস ঘেরাও করে আমরা তাদেরকে চাল দেওয়া বা দেওয়া, সে এখনকার মতো এরকম পাওয়া যায় না, তখন অনেক কষ্ট ছিল, সে চেষ্টাও করে দেখেছে একটা মডেল। এখন এই যে গ্রাম্য মডেল যেটা ইউনিস যেটা করেছে, যে অর্থনীতিটা আমাদের এখানে ব্যাংক বন্ধন, হ্যাঁ বন্ধন ব্যাংক, আমরা যত সহজে বলছি যে এই মানুষগুলোকে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম এরকম মডেল গ্রাম হয়ে উঠবে। গান্ধীজিরই একটা পার্ট, 14 নম্বর পার্ট না কত নম্বর পার্ট আমি পড়ছিলাম, সেখানে এরকম কোঅপারেটিভ করে এইভাবে মানুষকে এইভাবে করে সেখানে পরপর স্টেপিংগুলো দেওয়া আছে। এটা গান্ধীজির ভাবনা। ওই তো সর্বদয় যেখান থেকে ট্যাগোর সোসাইটি ওর নাম কি ট্যাগোর সোসাইটির প্রধান? হ্যাঁ না ওই বিপ্লব দাশগুপ্ত তো হয়েছিল সিএডিপি। বিপ্লব দাশগুপ্ত আমি চিনি, আমার সঙ্গে না, এটা হচ্ছে আপনার এই ভদ্রলোক ট্যাগোর সোসাইটি যেগুলো বিভিন্ন জায়গায় হয়েছিল, যেখান থেকে বাদল সরকারের বোমা নাটকটি তৈরি হয়, বাদল সরকার তখন এখানে এসেছে, মনে পড়ছে না ওই ভদ্রলোকের নাম কি, মানে বিরাট ভারত পুরস্কার অনেক পেয়েছে, বিদেশি ইকোনমিস্ট নাম করা, ভবতোষ দত্ত না, অমলান দত্ত না, অমলান দত্ত ইন্ডিয়ান ইকোনমিক্সের লোক লেখেন। তো আচ্ছা যাই হোক তিনি এইটা চেষ্টা করেছিলেন, যার মডেল এখনো পর্যন্ত ঠাকুরনগর গেলে পাওয়া যাবে, ট্যাগোর সোসাইটি, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করেছিলেন, মানে কৃষকদের নিয়ে তাদের, এবং সেখানে বামপন্থী লোকজনগুলো বিশেষ করে সিপিআই যারা করতো না, সেই ধরনের লোকগুলো হচ্ছে এর সঙ্গে যুক্ত ছিলেন। এই আমাদের এই এখন বামফ্রন্টের চেয়ারম্যান কে? না, বামফ্রন্টের চেয়ারম্যান না, বিমান বসু সরে যায়নি, বিমান বসুর ভাই হবে এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কি বসু জানো, বিমান বসু, মানে সে বামফ্রন্টের একজন বড় নেতার দাদা, তিনি এই কাজগুলো করেছিলেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার এই মডেলগুলো নিয়ে তিনি পান্নালাল দাশগুপ্ত, সিপিএমের নেতা কি দাশগুপ্ত জানো? প্রমোদ দাশগুপ্ত নিজের ভাই, সে এর অল্টারনেটিভ অর্থনীতি জায়গাটা তৈরি করেছে। পান্নালাল দাশগুপ্তের সঙ্গে আমার কথা হয়েছে, উড়িষ্যায় উনি বহু মডেল গ্রাম এইভাবে তৈরি করেছিলেন। আমাদের এখানে ঠাকুর, হ্যাঁ, পান্নালাল দাশগুপ্ত উনি হচ্ছেন প্রমোদ দাশগুপ্তর আপন ভাই। আচ্ছা যাই হোক, এই বিষয়টা এই যে ভাবনাগুলো, মানে এর সঙ্গে আমরা যুক্ত ছিলাম, এবং সেখান থেকেই বাদলদা এই প্রসেনিয়াম মঞ্চ ছেড়ে এসে গ্রামের মানুষগুলোকে এইটা বোঝানোর জন্য বাদল সরকার তখন এই অঙ্গন, পথনাটক না কিন্তু অঙ্গন মঞ্চের নাটকের, এবার বাদল সরকারের 100 বছর। তো পান্নালাল দাশগুপ্ত সেই ফার্মে যারা কাজ করেন তার একজন আছে আমাদের এই বইয়ের স্টল রমন, ওর বড়দি আমার সঙ্গে, ও দায়িত্বে আছে, এখনো সিস্টেমটা চলছে আর কি, পান্নালাল দাশগুপ্ত, যেটা ট্যাগোর সোসাইটির নাম করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সিএডিপি হয়, সিএডিপি মানে চাষ, বিভিন্ন মেশিনগুলো বসিয়ে সেখানে চাষ করা, তাদেরকে লোন দেওয়া, তাদেরকে সার বীজ ইত্যাদি দেওয়া, এটা কিন্তু একটা সময় শুরু হয়েছিল। এখন সেটা সিএডিসি হয়ে গেছে, কর্পোরেশন হয়ে গেছে, মানে সেটা সেই কাজ এখন নেই। এখন তোমার যে ভাবনা একটা গ্রামকে ধরে মডেল, সেটাকে দেখে
বাকিরা এগোবে, এই জায়গাটা কতখানি সাকসেসফুল হবে, মানে এরা যারা করেছেন তাদের সঙ্গে এর উপরে বইও আছে। এরকম কাজ তো হয়েছে, বিহারে মহেশ্বরীতে ওরা করেছিল, মার্ডার হয়ে গেছে। এখন প্রথম হচ্ছে যে মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দলকে, আমার কথা শেষ করে দিচ্ছি, রাজনীতি সচেতন এবং সংস্কৃতি সচেতন, এই দুটো কাজকে যদি কোনো রাজনৈতিক দল এগিয়ে নিয়ে যেতে পারে, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সচেতনতা, তাহলে এই সচেতনতা কোন ভিত্তিতে কে করবে? রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের সাংস্কৃতিক শাখা রয়েছে। আমি একটা কথা বলি, এই যে হবে না বলছে, আমি বলছি না, করাপশন হবে না, একথা আমি বলতে, না আমি যেটা বলছি, আমি